সোমা রিকশা থেকে নেমে তার বড় চাচার মুখোমুখি হয়ে গেল। সদরুদ্দিন সাহেব ছাতা মাথায় দিয়ে বাড়ির সামনে কুড়ই গাছটার নিচে দাঁড়িয়ে আছেন। তার সাথে দড়ি হাতে একটা শুকনো ধরনের লোক। লোকটার সঙ্গে নিচু গলায় কি সব কথাবার্তা হচ্ছে। সোমা সুটকেস হাতে এগিয়ে গেল। বড় চাচার সামনে দাঁড়িয়ে হাসিমুখী বললেন, কেমন আছেন চাচা? ভালো আছি, তুমি কোত্থেকে? সোমা তার জবাব না দিয়ে চাচার পা শুয়ে সালাম করলো। সদরুদ্দিন প্রসন্ন গলায় বললেন, বাড়িতে এলেই সালাম করতে হবে নাকি? যা যা, ভেতরে যা। আপনি এই বৃষ্টির মধ্যে কি করছেন? গাছ কাটছি। 8,000 টাকার গাছ বেচলাম। গাছের এত দাম? মানুষের চেয়ে গাছের দাম বেশি রে মা। এমনও গাছ আছে যার দাম লাখ টাকা। লাখ টাকা দামের মানুষ কয়টা আছে বল দেখি? হাতে গোনা যায়। যা, ভেতরে যা। সোমা দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে উর্মি তীক্ষ্ণ গলায় বলল, কে? যেন ধমক দিচ্ছে। 17-18 বছরের কোনো মেয়ে এই রকম ধমকের গলায় কথা বলে নাকি? সোমা নরম গলায় বলল, উর্মি, দরজা খোল। আমি। উর্মি দরজা খুলল। খুশি খুশি গলায় বলল, আপা, তুমি চলে এসেছো? বাবা আর বিজু ভাইয়া এই কিছুক্ষণ আগেই তোমাকে আনতে গেল। বিজু ভাইয়া তোমার জন্য একটা জিপ জোগাড় করেছে। আমি বুঝি জিপ ছাড়া চলাফেরা করতে পারি না? জিনিসপত্র থাকবে সঙ্গে, এই জন্য। জিনিসপত্র থাকবে কেন? জিনিসপত্র আমি পাবো কোথায়? জিপ যাবে জানলে অবশ্যই ফুলের টব দুটো আনতাম। মা কই রে? রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। এখনো কারো নাস্তা হয়নি? তুমি এলে একসঙ্গে খাবে। একটা শুকনো গামছা দে তো, গোসল করব। ঘরে গায়ে মাখা সাবান আছে? জানি না, থাকলে বাথরুমে আছে। তবে খুব সম্ভব নেই। এই বাড়ির নিয়ম হলো, যখন যে জিনিস চাইবে সেই জিনিস থাকবে না। সোমার মা এককালে খুব রূপবতী ছিলেন। তার কিছুটা এখনো অবশিষ্ট আছে। এককালে শান্ত এবং মৃদুভাষী ছিলেন, এখন তার কিছুই নেই। অল্পতেই রেগে যান। রেগে গেলে অনর্গল কথা বলেন। কথা বলার এক পর্যায়ে কাজের ছেলেটি মার খায়। সহজ মার না, হিংস্র ধরনের মার। এককালে শান্ত, মৃদুভাষী এবং রূপবতী একজন মহিলা যে এতটা হিংস্র হতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। হিংস্রতার পর্ব কিছুক্ষণ আগে শেষ হয়েছে। খুন্তির হাতল দিয়ে মনের সুখে কাজের ছেলেটিকে পিটিয়ে এখন তিনি খানিকটা ক্লান্ত। কাজের ছেলেটির বয়স 9-10, নাম মুরাদ। তার ব্যথাবোধ তেমন তীব্র নয় বলে মনে হচ্ছে। খুন্তির হাতার দাগ তার সারা গায়ে কালো হয়ে ফুটে উঠেছে। কানের পাশ দিয়ে রক্ত পড়ছে। সে মোটামুটি নির্বিকার ভঙ্গিতেই রুটি বেলছে। মাঝে মাঝে ফুপিয়ে উঠছে। জাহানারা খুন্তি উঠিয়ে বলছেন, খবরদার, শব্দ করলে মেরে ফেলবো। উর্মি রান্নাঘরে ঢুকে হাসি মুখে বলল, বড় আপা একা একা চলে এসেছেন। জাহানারা বিরস গলায় বলল, কান্নাকাটি করছে নাকি? না। এখানে আসতে বল। গোসল করছে। এসেই গোসল? বালতির পানি সব শেষ না করে তো বেরোবে না। বলে দে পানি যেন সাবধানে খরচ করে। থাক মা, কিছু বলার দরকার নেই। মুরাদকে মারছো নাকি? জাহানারা কিছু বললেন না। ইস, কি অবস্থা করেছ, কান দিয়ে রক্ত পড়ছে তো মা। জাহানারা তীক্ষ্ণ গলায় বলল, যা, তুই কোলে নে, আদর কর। উর্মি আর কিছু বলল না। রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বাথরুমের দরজায় এসে দাঁড়ালো। নরম গলায় ডাকলো, আপা। কি রে, সাবান পেয়েছ? না। পানি কিন্তু সাবধানে খরচ করতে হবে। পানির খুব টানাটানি। আগে বললি না কেন? শেষ করে ফেলেছি তো। শেষ করলে করেছ। সোমা মাথায় তোয়ালে জড়িয়ে বের হয়ে এলো। রাতে অঘুমের ক্লান্তি মুছে গেছে। তার সারা মুখে একটা স্নিগ্ধ ভাব। উর্মি হাসি মুখে বলল, তুমি আর একটু ফর্সা হলে খুব সুন্দর লাগতো। এখন অসুন্দর লাগে? না, এখনো সুন্দর। বিজুরা এখনো ফেরেনি? না, যত দেরিতে ফিরবে ততই ভালো। কেন? ফিরলেই প্রচন্ড হইচই শুরু হবে। বড় চাচা কাউকে কিছু না বলে 4,000 টাকায় গাছ বিক্রি করে দিয়েছে। 4,000? আমাকে তো বললো 8,000। এক একজনের কাছে এক এক কথা বলছেন। কোনটা সত্যি কে জানে। গাছ কাটার লোকও চলে এসেছে। বিজু ভাইয়া বলেছে গাছে হাত দিলে খুনাখুনি হয়ে যাবে। বিশ্রী ব্যাপার দেখি। কি যে বিশ্রী কল্পনা করতে পারবে না। রোজ ঝগড়া, জঘন্য সব গালাগালি। বড় চাচার ওই দিন বলে গেল গুন্ডা দিয়ে বিজু ভাইয়ার চোখ উপড়ে ফেলবে। সে কি? চলো আপা, রান্নাঘরে চলো। রান্নাঘরে গেলেও তোমার খারাপ লাগবে। মা যা মারা মেরেছেন। খবরদার আবার এই নিয়ে কথা বলতে যেও না। কিছু বললেই মা। উর্মি কথা শেষ করলো না, কারণ জাহানারা 1 কাপ চা হাতে ঘরে ঢুকছেন। সোমা নিচু হয়ে সালাম জানালো। জাহানারা বললেন, সালাম কেন আবার? নে জানে। নাস্তা খেয়ে এসেছিস? না। বিজুরা আসুক, একসঙ্গে নাস্তা করবো।
তোর জিনিসপত্র কোথায়? ওই সুটকেস, জিনিসপত্র আর কিছু নেই। আনতে দেয়নি, নিজেই আনিনি। ব্যবহারের জিনিসগুলো তো আনতে পারতি। আবার আবার তো টাকা খরচ করে কিনতে হবে। হাতের বালাগুলি কোথায়? রেখে এসেছি। রেখে এলি কেন? আমার আনতে ইচ্ছা করলো না। জিপের শব্দ শোনা গেল। উর্মি চলে গেল দরজা খুলে দেওয়ার জন্য। জাহানারা মেয়েকে হাত বাড়িয়ে নিজের দিকে আকর্ষণ করলেন। এই মেয়েটি তার বড় আদরের। জাহানারা চোখ ভিজে উঠতে শুরু করলো। সুমা মৃদুস্বরে বলল, চা গায়ে পড়ে গেছে মা, হাত আলগা করো। জাহানারা হাত আলগা করলেন না। সুমা ভেবে রেখেছিল এই বাড়িতে এসে সে কিছুতেই কাঁদবে না, কঠিন পাথর হয়ে থাকবে। এই প্রতিজ্ঞা সে রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগলো। বিজু ভেতরে এক নজর উকি দিয়ে আবার বাইরে চলে গেল। সাইফুদ্দিন সাহেব ভেতরে ঢুকলেন। কি বলবেন? এটা ঠিকঠাক করতে করতে তার অনেক সময় গেল। তাৎক্ষণিকভাবে তার কিছু মনে আসে না। বিশেষ বিশেষ ঘটনায় তিনি কি বলবেন তা আগে থেকেই ঠিকঠাক করা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা বদলে যায়। ঠিক করে রাখা কথাগুলি বলা হয়ে ওঠে না। আজকের দিনের জন্য যেসব কথা ঠিক করে রেখেছিলেন সেগুলো হচ্ছে, সবকিছু যে ভালোই ভালো শেষ হয়েছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আরও খারাপ হতে পারতো, সেটা হয়নি। এখন পুরনো সব কথা ভুলে গিয়ে একটা ফ্রেশ স্টার্ট নিতে হবে। লাইফের রিয়ালিটি স্বীকার করতে পারা হচ্ছে বিরাট গোল। ঠিক করে রাখা কথা একটাও বলা গেল না। হাউমাউ করে যে মেয়ে কাঁদছে তাকে কিছু বলা যায় না। সাইফুদ্দিন সাহেব উর্মির দিকে তাকিয়ে বিব্রত গলায় বললেন, নাস্তার কি হয়েছে দেখতো মা। এই বাড়ির ভেতরের বারান্দায় লম্বা একটা 6 চেয়ারের টেবিল আছে। কোন চেয়ারে কে বসবে তা নির্দিষ্ট করা। সাইফুদ্দিন সাহেব এবং বিজু বসে মুখোমুখি, দুইজন দুই প্রান্তে। বাকি 4টা চেয়ারের একটিতে উর্মি, অন্যটিতে জাহানারা। তারা বসেন কোনাকুনি ভাবে। আজ দীর্ঘদিন পর নিয়ম ভঙ্গ হলো। সোমা ভুল করে তার বাবার চেয়ারে বসে পড়েছে। সাইফুদ্দিন সাহেব অস্বস্তি বোধ করছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। নিজের চেয়ারে না বসলে তিনি ভালো মতো খেতে পারেন না। হাত রাখার জায়গাটাও অপরিচিত লাগে। নির্দিষ্ট যে কাঠের উপর ডান পা রাখেন সেই কাঠ না থাকায় পাটাকে অপ্রয়োজনীয় মনে হয়। তিনি আজ বসেছেন উর্মির চেয়ারে, কাজেই সব এলোমেলো হয়ে গেল। দীর্ঘদিন পর বাবা এবং ছেলে বসলো পাশাপাশি। দুজনের চেহারার মিল খুবই বেশি। বিজু বুড়ো হলে কেমন দেখতে হবে তা সাইফুদ্দিন সাহেবের দিকে তাকালেই বোঝা যায়। সুমা লক্ষ্য করলো দুইজন রহস্যময় ভঙ্গিতে হাসছে, যেন তাদের মধ্যে গোপন কোনো রহস্যের ব্যাপার আসছে। বাইরে কড়ই গাছ কাটা হচ্ছে, করাত চালানোর শব্দ আসছে। পিতা পুত্র কাউকেই গাছ কাটা নিয়ে চিন্তিত বলে মনে হচ্ছে না। উর্মি বলল, ভাইয়া, গাছ তো কাটা শুরু করেছে।